আপনার ছেলে মেয়ে কজন দিদা? এখনকার বাজারে বলতে লজ্জা করে, ঘর যাও। এখানে এক দিদিকে দেখছি জাল ফেলছে, তো আমি একবার ট্রাই করেছিলাম এরকম জাল ফেলা। ওপারে গেলে কে প্লট পড়ে যাচ্ছে, আর এপারে হচ্ছে টোটালটাই জঙ্গল, বাঘের জঙ্গল। তো আমি এনাকে জিজ্ঞাসা করছিলাম যে এখানে বাঘ আসে কি না। কি বলছেন, এখানে বাঘ আসে? হ্যাঁ আসে। আসো, তোমার নাম কি? দাঁড়াও দাঁড়াও এখন। হ্যাঁ কি বললে? আচ্ছা চলো ওরে বাবা, এখানে আস্তে আস্তে চলো। আমার শ্বশুর দেখাতে নিয়ে এসেছিল, আচ্ছা আচ্ছা। তখন এগুলো জলময়, জল শুধু জঙ্গল। আমি বলি ও বাবা ঘরে যাবো চলো, আর ভাল লাগে না আমার। এই জায়গাগুলোকে লাট বলে, লাটের জমি ওনার শ্বশুরের ছিল আর কি। তখন ওনাকে নতুন বৌমাকে আর কি দেখাতে নিয়ে এসেছিলেন। বড় মাছ কিছু নেই, পড়ে না, মানে জালের কাঁটি সব খুলে নষ্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এরকম একটা প্রকৃতি দেখলে বেশ চোখ জুড়িয়ে যায়, যেটা এই মুহূর্তে আমার হচ্ছে। কেমন লাগে আপনাদের এরকম একটা পরিস্থিতির মধ্যে থাকতে? আমরা অন্য কোথাও গেলে থাকতে পারি না, এখানে পা দেওয়া যায় তো? জাল ফেলেছেন কখন দাদা? জাল আমরা ফেলেছি বৈকাল 4টে। এইটা কি মাছ বলে? এটা পাঁশ। আচ্ছা পাঁশ বলে, অনেকে ট্যাংরা বলে কি এটাকে? হাঁড়িতে বেশ কিছু মাছ দেখতে পাচ্ছি, মানে পাঁচ মিশালি মাছ আছে, বিভিন্ন ধরনের মাছ। দাদা হচ্ছে আইস নিয়ে এসছে, এখানে গুঁড়ো করে নিচ্ছেন। সকাল সকাল জায়গাটা পুরো ঘিঞ্জি হয়ে গেছে, মানে এত গাড়ি ঘোড়ার চাপ। এটাই হচ্ছে ওই মইপিট যাওয়ার জন্য বাসের লাইন বা বাস স্ট্যান্ড। নলেন গুড়ের যে মোয়া, সেই মোয়ার জন্য কিন্তু এই জয়নগর অনেক বিখ্যাত। 200 টাকা কেজি এখানে বিক্রি হচ্ছে। উপরে কয়েকজন দাদা আছেন, আর ওনারা নিচ্ছেন আর কি। এগুলো কি মন্দির নাকি? দাদুর প্লাস দাদুর বাবা মা, এই তিনজনের স্মৃতির উদ্দেশ্যে এখানে এগুলোকে কি বলে আপনাদের এখানে? বলে গুড মর্নিং, তোমাদের সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি জাস্ট এই ট্রেন থেকে নামলাম, আর পেছনে দেখতে পাচ্ছ ট্রেন। আর এই যে স্টেশনে এসে নামলাম, এই স্টেশন হচ্ছে জয়নগর মজিলপুর। সকাল সকাল কিন্তু প্রচুর প্যাসেঞ্জার ট্রেন থেকে নামলো বা এই ট্রেন জার্নি করছে। আজ আমার গন্তব্য মইপিট। তোমরা অনেকে নাম শুনে থাকবে মইপিট, যেটি সুন্দরবনের মধ্যে পড়ে। তো এই জয়নগর স্টেশন থেকে আমাকে প্রায় ঘন্টা 2-এর বাস জার্নি করে তারপর আমাকে যেতে হবে মইপিট। সামনেই স্টেশন থেকে বেরোনোর রাস্তা এখানে দেখতে পাচ্ছি। আর এর আগেও যদিও এই স্টেশনে আমি এসছি 2 থেকে 3 বার। স্টেশন থেকে বাইরে বেরিয়ে ঠিক এরকমই বাজার টাইপের বা মার্কেট টাইপের দেখতে পাচ্ছি। আর জাস্ট শুরুতেই প্রচুর ফলের দোকান। আমি ক্যানিং স্টেশনে দেখেছি প্রচুর পরিমাণে ফল দোকান, আর এই জয়নগর স্টেশনেও প্রচুর পরিমাণে ফলের দোকান দেখতে পাচ্ছ। বিভিন্ন ধরনের ফল লাইন দিয়ে, কিন্তু এদিকে আছে, ইভেন আমার বাঁদিকে এদিকেও দেখতে পাচ্ছ লাইন দিয়ে। আর এই জয়নগর আরও একটি কারণে বিখ্যাত, সামনে শীতের মরশুম, যদিও 2-3 মাস পরেই। আর ওই শীতের মরশুমে যখন খেজুরের রস হয়, ওই খেজুরের রসের পরে আর কি নলেন গুড়ের যে মোয়া, সেই মোয়ার জন্য কিন্তু এই জয়নগর অনেক বিখ্যাত। এই যে মোড়, এই মোড়ে কিন্তু প্রচুর দোকান আছে লাইন দিয়ে, যে ওই সময়টাতে মোয়া বিক্রি করে। প্রচুর পরিমাণে কিন্তু লাইন দিয়ে বিক্রি হয়, প্রচুর কাস্টমারও এখানে আসে, এখান থেকে মোয়া কিনে নিয়ে যায়। তো যাই হোক, আজ এখান থেকে আমি বাস নেব, বাসে করে যাব মইপিট। বাস যেখানে দাঁড়ায়, বাস স্ট্যান্ড আমার এদিকে। সকাল সকাল জায়গাটা পুরো ঘিঞ্জি হয়ে গেছে, মানে এত গাড়ি ঘোড়ার চাপ। জামতলা টু জয়নগর যাবে না? সরি, ওরে বাবারে, গাড়ির একেবারে এত চাপ যে কোন দিক দিয়ে বেরোবো ঢুকবো বুঝতে পারছি না। জয়নগর স্টেশনে যখনই ট্রেন ঢোকে তখনই কিন্তু এত গাড়ির লাইন পড়ে যায়, কেন কি প্রচুর মানুষ এখানে নামেন, এখান থেকে বিভিন্ন গাড়ি নিয়ে তাদের বিভিন্ন গন্তব্যে তারা যান আর কি। তো আমার বাস সম্ভবত তাই মনে হচ্ছে, জানি না। জয়নগর জামতলা মইপিট তো এটা।
এই যে আমার বাস এখানে জাস্ট স্টেশন থেকে বেরিয়ে মোটামুটি 100 মিটারের মধ্যেই কিন্তু আমার বাস দাঁড়িয়ে আছে। আর এটাই হচ্ছে ওই মুইপিট যাওয়ার জন্য বাসের লাইন বা বাস স্ট্যান্ড। এখানে একটা বাস, যে বাস ছেড়ে যাবে সেই বাসটি এখানে দাঁড়িয়ে আছে। বাট এর পেছনে যে সমস্ত বাস আছে আর কি, তারা কিন্তু ওই পেছনের দিকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তো এখান থেকে আমার যে বাস, সেই বাসে উঠে পড়ি, জানি না কখন ছাড়বে এটা। আর এখানকার পরিবেশ দেখতে হচ্ছে একদম পুকুরের পাশেই এরকমই বাস স্ট্যান্ড, সিট আছে। লেডিস না তো এখন বাস পুরোপুরি ফুল হয়নি। আমি এর আগে 2বার গেছিলাম, যে মইপিটে বনবিবির পুজো হয় ওই সময়টাতে প্রচুর ভিড় হয়। তো তখনই কিন্তু আমি এই বাসে কোনো সিট পাইনি। আমাদের বাস পেছনে দাঁড়িয়ে আছে, এখান থেকে ছাড়বে মোটামুটি আরও মিনিট 5-7 পরে। আর এখান থেকে মইপিটের ডিস্টেন্স অ্যারাউন্ড 50 কিলোমিটার। সময় লাগবে, দাদাকে এই কাকুকে জিজ্ঞাসা করছিলাম 2 ঘন্টার উপরে লাগবে বলে না? আপনি এই বাসের কে হেল্পার? আচ্ছা, কাকু হচ্ছেন এই বাসের হেল্পার। উনি বলছেন 2 ঘন্টার উপরে লাগবে মইপিট। আমাদের বাস ছেড়ে দিয়েছে, এখন বাজে 6:50, 2 ঘন্টা মানে 7:50, প্রায় 8টার আশেপাশে গিয়ে আমরা পৌঁছবো আমাদের গন্তব্যস্থলে। আর এটাই হচ্ছে জয়নগর স্টেশনের ঠিক বাইরে অটো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, বিভিন্ন টোটো স্ট্যান্ড এই রাস্তার উপরে সব দাঁড়িয়ে থাকে। আমরা প্রায় ঘন্টাখানেক জার্নি করে আমাদের যে গন্তব্য মইপিট, সেই মইপিটের হাফ রাস্তা চলে এসেছি। এখান থেকে সামনের এই মোড় থেকে আমরা ডান দিক যাবো। এই জায়গাটার নাম হচ্ছে জামতলা বাজার বা জামতলা মোড়। দেখতে পাচ্ছ ঠিক এমনই। আমার পাশে এক কাকিমার সাথে গল্প করতে করতে যাচ্ছি। ওনারও গন্তব্য মইপিট, বাট ওনার গন্তব্য যদি নির্দিষ্ট আছে মইপিটের কোথায় নামবে, বাট আমি কোথায় নামবো এখনও ঠিক হয়নি কোথায় যাব। তো ওনার সাথে গল্প করতে যাচ্ছিলাম। ওনার দুই ছেলে রেলে চাকরি করেন। ওনাদের বাড়ি হচ্ছে জয়নগর। ইভেন মইপিটেও বাড়ি আছে বললেন না? এখানে কত বছর ধরে ছিলেন এখানে? আমাদের মানে ওনার জন্ম, আমার স্বামীর জন্মস্থান। কাকুর ওখানে, হ্যাঁ ওখানে 10 বছর হলে গেল। আচ্ছা, উনি একা যাচ্ছেন না, উনি যাচ্ছেন, ওনার হাজব্যান্ড কাকু আছেন পেছনে, দুজনে মিলে যাচ্ছেন। ওনাদের অ্যাকচুয়ালি থাকেন এই মুহূর্তে জয়নগর স্টেশনের আশেপাশে একটি জায়গাতে। আর এখানে যে বাড়ি আছে, এখানে চাষবাস করেন। সেই চাষ আবাদের জন্য এখন যাচ্ছেন, তাই তো? মোটামুটি 2-3 দিনের জন্য এখন থাকবেন। হ্যাঁ। আচ্ছা, তো যেহেতু এখন মাঠে ধান চাষ হয়েছে, সেই ধান চাষের ধানের মাঝে মাঝে ঘাস জন্মে গেছে। তো সেই ঘাসগুলোকে আর কি লেবার দিয়ে, মজুরি দিয়ে আর কি সেগুলো কাজ করাবেন। তারপরে কিছু সার দেওয়ার থাকে, সেগুলো দেবেন, তারপর আবার চলে যাবেন। আর উনি কাকুর সাথে যে আসছেন এখানে, যেহেতু কাকু এখানে থাকবেন 2 দিন চাষ আবাদের কাজের জন্য, তো এখানে রান্না বান্না করে খাওয়াতে হবে কাকুকে, তার জন্য উনি আসছেন। যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, এই রাস্তার দুধারেই ছোটো বড়ো যে সমস্ত যত গাছ আছে সব সবুজ। যেহেতু এখন বর্ষার সময়, বেশ বৃষ্টির জল বা বর্ষার জল পেয়ে সব গাছের পাতা একেবারে সবুজ হয়ে আছে। এই জায়গার নাম হচ্ছে শনিবারের বাজার। আর এখান থেকে নেমে তোমরা জানো অনেকে যে সুন্দরবন এরিয়াতে বা সুন্দরবনে একটা পুজো হয় বনবিবি পুজো বলে। সেই বনবিবির পুজো দেখতে গেলে যে মন্দির, সেখানে যেতে গেলে এই পেছনে এই মোড়টাতে নামতে হয়। এখানে নেবে পেছনে টোটো বা অটো করে যেতে হয় নগেনাবাদ বলে একটি জায়গা, পাশেই, যদিও এখান থেকে 3 থেকে 4 কিলোমিটারের ডিস্টেন্স। ঠিক বাঁদিকে ওদিকে হচ্ছে নদী, আর নদীর ওপারেই জঙ্গলেই হচ্ছে ওই বনবিবি মন্দির বা বনবিবি যে মেলা। এখানে আমি এসেছিলাম এর আগে, তোমরা চাইলে সেই ভিডিও দেখতে পারো, যে জঙ্গল মেলা বা বনবিবি মেলা বলে আমার একটা ভিডিও আছে আমার চ্যানেলে, সেটা দেখতে পারো। বেশ মজাদার একটা মেলা, বেশ খাটনিকর একটা মেলা। বা ওই মেলাতে গেলে অনেক খাটনি হয়, তার সাথে সাথে অনেক কিন্তু মজাও হয়, খাটনি প্লাস মজা একসাথে। আর এই মুহূর্তে আমাদের বাসের অবস্থা দেখতে পাচ্ছ এরকমই ফাঁকা হয়ে গেছে। আর সম্ভবত আমার যে গন্তব্য বা এই বাসের যে গন্তব্য, লাস্ট স্টপ বা আলটিমেট ডেস্টিনেশন এখান থেকে 5 থেকে 6 কিলোমিটার সামনে। চলে
আসছি আমাদের গন্তব্যে। 2 ঘন্টা 15 থেকে 20 মিনিট বাসে জার্নি করলাম, আলটিমেট এখানে চলে এলাম। আর এই জায়গাটা হচ্ছে ঠিক এই মোড়ের নাম হচ্ছে কিশোরী মোহনপুর। আর এখান থেকে সামনে আর কি নদী দেখতে পাচ্ছ, জাস্ট নদী, বাঁধের রাস্তা, এটা পিচের রাস্তা এদিকে চলে গেছে বাঁধ বরাবর। ইভেন এদিকেও দেখতে পাচ্ছি, যদিও এদিকে পিচের রাস্তা না, এদিকে মাটির রাস্তা দেখতে পাচ্ছি। আর সামনে যে ঘাট আছে এই ঘাট থেকে ফেরি পারাপার হয়ে থাকে। তো এক্স্যাক্ট আমার জানা নেই এই ঘাট থেকে কোন ঘাটে ফেরি পারাপার হয়ে থাকে, তো সেটা আমি নিজে জানবো এবং তোমাদেরকেও জানাবো, সঙ্গে থাকবো। আর ঠিক এইখানে এই বাস স্ট্যান্ডের পাশে এরকম একটা দোকান দেখতে পাচ্ছি, ছোটোখাটো দোকান। কিছুটা হেঁটে আসার পরে ডান দিকে, আর তারপরে বাঁ দিকে রাস্তাটা ঘুরে যাচ্ছে এইভাবে। সামনেই হচ্ছে ঘাট। এখানে বেশ কিছু টোটো দাঁড়িয়ে আছে আমার পেছনে, ইভেন আমার সামনে। এখান থেকে যারা আশেপাশের লোকাল যে এরিয়া আর কি, আশেপাশে যে সমস্ত পাড়া বা আশেপাশের যে সমস্ত গ্রাম আছে, তো সেই সমস্ত গ্রামে এই সমস্ত টোটো করে যাওয়া হয়। আর আজকের একটা খুব ভুল হয়ে গেছে, জানি না তোমাদের আমার এই ভয়েস বা সাউন্ড তোমাদের কেমন আসছে। তার কারণ হচ্ছে আমি যে মাইকে কথা বলছি, মাইকের ওপরে যে আর কি হাওয়া উইন্ড গার্ড বলে একটা থাকে আর কি, কভার থাকে, সেটা আজকে আনতে ভুলে গেছি। তো এই যে এখানে কিন্তু নদীর পাশে তো প্রচণ্ড হাওয়া এখানে, তো সেই হাওয়াতে হয়তো নয়েজ আসবে বা আওয়াজ হবে শো শো করে। তো এটাকে একটু ম্যানেজ করে নিও। তাড়াহুড়ো করে বেরিয়েছি, বেরিয়েই কিন্তু ভুলে গেছি মানে আমার সেই উইন্ড কভারটা নিতে। পাশেই এখানে একটা নিচে নামার রাস্তা দেখতে পাচ্ছি, এখানে একটা নৌকো দাঁড়িয়ে আছে, এখানে একটা নৌকো দাঁড়িয়ে আছে, ওদিকে একটা নৌকো দাঁড়িয়ে আছে। আর এই যে ঘাটে একটা গন্ধ, এই সমস্ত নৌকো থেকে না এক ধরনের একটা গন্ধ আসে, মানে গন্ধ মিনস গন্ধ আমরা বলি ঠিকই, গন্ধ বলতে বাজে গন্ধ, বাট এটা আমার বাজে লাগে না। এই গন্ধটা আমার বেশ ভালো লাগে, একটা অন্য জায়গায় চলে যায় বলে মনে হয়। জানি না এই গন্ধটাকে কীভাবে তোমাদেরকে এক্সপ্লেন করবো বুঝতে পারছি না, বাট এই গন্ধটা আমার কিন্তু ভালো লাগে, নৌকোর যে এই সমস্ত গন্ধ, মানে এই ধরনের নৌকো। যদিও এই নৌকো আমি বাবুঘাটে দেখেছি বা হাওড়াতে যে জেটি, গঙ্গার যে জেটি, সেই জেটি ঘাটের আশেপাশে এরকম মাছের নৌকো দেখি, বাট ওই সমস্ত নৌকো থেকে কিন্তু এই যে গন্ধটা, এই গন্ধটা পায় না। এই গন্ধটা একমাত্র সুন্দরবন অঞ্চলে এলে এই সুন্দরবন অঞ্চলের নৌকোগুলোতে পাই, তো সেটা বেশ ভালো লাগে আমার। আর এই যে ঘাটে চলে এসেছি, আর এখানে বেশ কিছু নোঙর করা আছে দেখতে পাচ্ছি। আর সামনে যে নদী, এই নদীর নাম কি সেটাও আমি জানি না, আমি জানার চেষ্টা করব এখানকার স্থানীয় কোনো লোকের থেকে। দেখি, সঙ্গে থাকো। এখানে একটা ঘাট আছে দেখতে পাচ্ছি, বা তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ঘাট আছে। আমি ভেবেছিলাম এখান থেকে ফেরি পারাপার হয়, ওপারের আশেপাশে কয়েকটা দ্বীপ আছে, দমকল আছে, আর একদিকে আছে কুয়েমুড়ি বলে। তো আমি ভেবেছিলাম হয়তো ফেরি এখান থেকে নৌকো পারাপার হয়, বাট আমি এই কাকুকে জিজ্ঞাসা করলাম যে এখান থেকে কিন্তু কোনো রকম ফেরি চলে না, এই ঘাটে কোনো রকম ফেরি নেই, রুট জার্নি নৌকো আছে কয়েকটা। তো আমি যে দমকলের কথা বলছি, ওই দমকলে 8:30টার সময় নৌকো বেরিয়ে গেছে। হ্যাঁ, 8:30টার সময় বেরিয়ে গেছে। আচ্ছা, ও আবার ওখান থেকে আসবে এখানে 11:30টা। ও এখানে আসবে 11:30টা, আবার এখান থেকে আসার পরে তারপর কোথায় যাবে? 12টা যাবে কে প্লট যাবে। আবার ও এখান থেকে 12টায় ছেড়ে যাবে কে প্লটের উদ্দেশ্যে, মানে আর ওই দমকলের ওদিকে আর যাবে না, মানে রুট জার্নি, এখান থেকে আলাদা করে ফেরি কিছু নেই। তো আমি যেটা বলছিলাম যে কুয়েমুড়ি বা দমকল, সেটা হচ্ছে এই নদীর ডান দিকে এদিকে যেতে হবে, গেলেই ডান হাতে পড়বে দমকল আর বাঁ হাতে উল্টো দিকে পড়বে কুয়েমুড়ি। আর সামনে যে জঙ্গল দেখতে পাচ্ছ, এই জঙ্গলটা হচ্ছে টোটাল বাঘের জঙ্গল, মানে ওই পারে আর কোনো জনবসতি বা দ্বীপ ওইভাবে কিছু নেই, পেছনে আছে। ওপারে যে জঙ্গল দেখতে পাচ্ছ ওপারে আছে, ওপারে গেলে কে প্লট পড়ে যাচ্ছে, কে প্লট। আর এপারে হচ্ছে টোটালটাই জঙ্গল, বাঘের জঙ্গল। তো আমি এনাকে জিজ্ঞাসা করছিলাম কাউকে যে এখানে বাঘ আসে কিনা, কি বলছেন এখানে বাঘ আসে? হ্যাঁ, আসে। মানে আপনি দেখেছেন না শুনেছেন? কতদিন আগে দেখেছেন? 10-15 বছর আগে দেখেছেন। এখন মানে আগে প্রচুর পরিমাণে বাঘ কিন্তু সব গ্রামে ঢুকে যেত হাঁস, মুরগি, গরু, ছাগল ধরার জন্য। তো তার জন্য বন দপ্তর থেকে প্রত্যেক জঙ্গলে কিন্তু ডাবল, মানে সিঙ্গেল লেয়ার না, পরপর এখানে একটা জাল দিয়ে ঘেরা, আবার 10 ফুট দূরে আবার জাল দিয়ে ঘেরা, মানে ডবল লেয়ার, কোথাও ট্রিপল লেয়ার কিন্তু নেট দিয়ে ঘেরা থাকে, যার জন্য বাঘ কিন্তু ওই নেটটাকে ভেদ করে বা ছিঁড়ে হোক গ্রাম, মানে নদী পেরিয়ে পারে কোনো গ্রামে প্রবেশ করতে পারে না। মোটামুটি সুন্দরবনের ম্যাক্সিমাম 90% জঙ্গল কিন্তু এইভাবে নেট দিয়ে ঘেরা আছে বা ঘেরা থাকে। আর এই ঘাটে এক কাকুকে দূরে দেখতে পাচ্ছি,
বড়শি পেতেছে, বড়শি না কি বলে একটু জেনে নি। কাকু ওটা বড়শি না দোন বলে? দোন। আচ্ছা, কাকু সামনে যে পেতেছে ওটাকে দোন বলে। অ্যাকচুয়ালি আমি দোন শুনেছি, কীভাবে পাতে আমি নিজেও জানি না। তো এই হচ্ছে ওর কাকুর দোন। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি একটা লাঠির মধ্যে দড়ি বাঁধা আছে। ও একটা দড়ি আপনার হাতে, দুটো দড়ির মানে কি করছেন এটা? দুটো দড়িতে কি কাজ হচ্ছে? চারটা কোথায় দিয়েছেন? চার বসি আছে। আচ্ছা, যেমন ছিপে বসি থাকে এখানে বসি আছে। হ্যাঁ, তাহলে তো দোন কেন বলছেন? এটা তো বসি মানে ছিপ টাইপের। ছিপে মানে এবারে সেখানে দা আছে, এটা বাড়ির মাথায় আছে, মাছ ধরলে ছিপের মাথা তখন ধরে টান দেবে। হ্যাঁ। আমার সামনে যে কাকুকে দেখছেন, এই কাকু একজন পেশায় চাষি। সকালে ওনার যে চাষের জমি আছে সেখানে কাজবাজ করার পরে উনি ওনার বাড়ির সামনে এই নদীতে এসছেন দোন ফেলে মাছ ধরার জন্য। দোন অ্যাকচুয়ালি এর আগে আমি কখনো দেখিনি, শুনেছি দোন বলে। অ্যাকচুয়ালি একটা দড়ির মাথায় বড়শি টাইপের কিছু বেঁধে দিয়ে তার মধ্যে চার বা ওই কিছু ছোট ছোট মাছ, সেই মাছের টুকরো কেটে কেটে বা কোনো চিংড়ি মাছ, গোটা চিংড়ি মাছ লাগিয়ে নদীতে ছুঁড়ে দেন। তো আমি জিজ্ঞাসা করছিলাম ওইখানে কি কি মাছ পাওয়া যায়। উনি বলছিলেন ট্যাংরা, ভোলা, পার্শে, বিভিন্ন ছোট ছোট মাছ এই নদীতে পাওয়া যায়। ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওখানে একটা মানে ভেলা টাইপের করা আছে। কলা গাছের যে বডি কাণ্ডগুলো কেটে লাইন দিয়ে 4-5টা বা আরও বেশি একসাথে জয়েন করে তার উপরে ঠাকুর, কি ঠাকুর? আচ্ছা, মনসা ঠাকুরকে পুজো করে ওখানে গিয়ে মানে নোংর টাইপের করে রেখে এসছে, ওখানেই থাকবে। তো ওখানে কি রেগুলার কেউ গিয়ে পুজো দিয়ে আসে? মানে ওই একবারই দিয়েছে, ওয়ান টাইম? আচ্ছা, মানে ওই একবারই পুজো, গতকালকে পুজো হয়েছে, তারপরে ওখানে গিয়ে ভাসিয়ে দিয়ে এসছে, ব্যাস ওটাই। গঙ্গার যে ঘাট, এই ঘাটে দাঁড়িয়ে আছি। আর আমার ঠিক পেছনে ওদিকে একটা দ্বীপ, সামনে ওদিকে একটা দ্বীপ, ওদিকে গেলে ওদিকে একটা দ্বীপ। তো এখানে মোটামুটি সামনে অনেকগুলো দ্বীপ দেখতে পাচ্ছি। আর আমার ওপরে আমার মাথার উপরে যে আকাশ দেখতে পাচ্ছ, একেবারে নীলের উপরে সাদা, বেশ তুলোর মতো, দেখো খুব সুন্দর লাগছে। কিন্তু এই মুহূর্তে যে ঘাটে আছি, এই ঘাটের নাম হচ্ছে গঙ্গার ঘাট। আর এই মুহূর্তে এখানকার পরিবেশ দেখতে পাচ্ছ, নদীর উপরে যে মেঘটা দেখো, ওয়াও ওয়াও, অসাধারণ লাগছে কিন্তু। আর সব থেকে আমার বেশি খারাপ লাগছে, এখানে প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছিল। আর আমার উইন্ড কভার, যেটা মাইক্রোফোনের যে উইন্ড কভার, সেটা আমি নিতে ভুলে গেছিলাম তাড়াহুড়োর মধ্যে, যার জন্য আমি যে কি বলছি বা কাকু কি বলছেন কিছু শোনা যাচ্ছে না। তো এটা খুবই একটা কষ্টকর আমার কাছে। অনেক সুন্দর লাগছে জায়গাটা দেখতে, ওয়াও। এই ঘাটের পাশে এক দাদাদেরকে দেখছি একটা নৌকো থেকে কি মাছ ওঠা নামানো করছে। মানে গতকাল রাতে জাল ফেলেছিল, আর সেই জাল সকালে তুলে এখন ঘাটে নিয়ে এসছে মাছ। এখান থেকে এখন নামাবে, এখান থেকে নিয়ে যাবে মার্কেটে আর কি, বাজারে। তো একটু নৌকোতে যাই, দাদাদের কাছে সাথে একটু কথা বলি। নামতে গেলে একটু চাপের কিন্তু অনেক। এখানে পা দেওয়া যায় তো? তো এখানে এই দাদারা দেখতে পাচ্ছ, এখানে চিংড়ি মাছ। এখানে কি কি মাছ আছে? চিংড়ি মাছ, এই লালটা তোপসে মাছ আছে। আচ্ছা, এটা তোপসে মাছ আছে, 12টা চিংড়ি আছে। আর এই চিংড়িগুলোকে কি চিংড়ি বলে? 12টা চিংড়ি। কি চিংড়ি? 12টা চিংড়ি। 12টা? 12টা। আচ্ছা, 12টা। ওই যে আপনাদের যে ওপরে ফন্ডে চিংড়ি আর তৈরি হয় না, হ্যাঁ, এই চিংড়ি এটা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এখানে বলছে এখানকার স্থানীয় ভাষায় 12টা চিংড়ি, আর তার সাথে আছে তোপসে মাছ। এখানে বরফ দেওয়া আছে। আর এই হাঁড়িতে বেশ কিছু মাছ দেখতে পাচ্ছি, মানে 5 মিশালি মাছ আছে, বিভিন্ন ধরনের মাছ। আর দাদা হচ্ছে আইস নিয়ে এসছে, এখানে গুঁড়ো করে নিচ্ছেন মাছের সাথে। এই মাছ কোথায় গিয়ে বিক্রি করবেন? এই মাছ বিক্রি মানে বাজার তো যাবে, কিন্তু কোন? ঢাকি যাবে, রায়দিঘি যাবে। আচ্ছা, এখান থেকে রায়দিঘি চলে যায়? আচ্ছা আচ্ছা। তো এখান থেকে বলছে রায়দিঘিতে যায়, ঢাকি বলে আর একটা বাজার আছে, সেখানেও যায়, আবার রায়দিঘিও যায়। তো রায়দিঘি তো অনেকটা দূরে জানি। এই বাক্সতে কি মাছ? এই বাক্সতে সব রকম আছে। নিচে ভেটকি আছে, দাঁতন মাছ আছে, উপরে চাঁদা আছে, ভোলা মাছ আছে, পার্শে মাছ আছে।
আচ্ছা দাদাদের আমি তো এতক্ষণ আমার চোখ পড়েনি, আমি তো এতক্ষণ চিংড়ি মাছ দেখাচ্ছিলাম, ওইটুকু চিংড়ি মাছ। বাট এখন যে বাক্সের ওপরে বসে আছি আমি দেখতে পাচ্ছ, একটা বেশ বড় সড়ো বাক্স, আর বাক্সের ভেতরে দেখো কত মাছ, তো প্রচুর মাছ আছে। এখানে কি কি মাছ আছে বললেন একবার বলুন দাদা? ভেটকি মাছ আছে, দাদনে আছে, ভোলা আছে, পার্শে আছে, পায়রা চাঁদা, দাঁতন মাছ। আচ্ছা এই যে এখানে মাগুর, এই যে মাছগুলো কি আপনি এখানে নামাবেন? না ওই নৌকো নিয়ে যাবেন? নৌকো নিয়ে আমরা ইতে থাকিতে যাবো, নাহলে বুঝলে আর যদি রায়দিঘি যেতে চান এখান থেকে কতক্ষণ সময় লাগবে? পাউন্ড লাগে, কতক্ষণ? 3 ঘন্টা। 3 ঘন্টা সময় লাগবে? তো 3 ঘন্টা তো অনেক তেল পুড়ে যাবে। আর যদি ঢাকি যান কতক্ষণ লাগবে? ওই 1 ঘন্টা 2.5 ঘন্টা লাগবে। ও মানে সামনাসামনি? না ওখান থেকে তো ছেড়ে চলে যাবে না। আচ্ছা আচ্ছা, মানে ঢাকি গেলে 2.5 ঘন্টা লাগে, 2-2.5 ঘন্টা, আর রায়দিঘি গেলে 3 ঘন্টা বলছে। এই মাছ মানে সারা রাত ধরে মাছ ধরেছেন, ধরার পরে সকালে জাল তুলেছেন, সেই মাছ নিয়ে এসেছেন এই ঘাটে। বলছি এই মাছ জাল ফেলেছেন কখন দাদা? জাল আমরা ফেলেছি বৈকাল 4টে। এইটা কি মাছ বলে? এটা পাঁশ। আচ্ছা পাঁশ বলে, অনেকে ট্যাংরা বলে কি এটাকে? আচ্ছা পাঁশ ট্যাংরা বলে, বেশ অনেকগুলো দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ও অনেক ধরনের মাছ দেখতে পাচ্ছি এখানে। আবার এগুলো কি পুঁটি, এগুলো কি মাছ? এখানে আবার এই ক্রেটের মধ্যে বেশ কিছু মাছ দেখতে পাচ্ছি, এখানে আছে ওখানে আছে। বলছি দাদা আপনারা কতজন মিলে গেছিলেন মাছ ধরতে? হ্যাঁ 8 জন মিলে গেছিলেন? এই দাদারা 8 জন মিলে মাছ ধরেছেন আর কি গতকাল রাতে। দাদাদের যে জাল বলছে 2000 ফুট লম্বা, সেই জাল রাতে ফেলেছে আর সকালে তুলেছে, তার মধ্যে এতগুলো মাছ, বেশ অনেকটা মাছ দেখতে পাচ্ছি। ওখানে আছে, এখানে আছে, ইভেন এখানেও আছে। তো এখন মোটামুটি প্রসেস করছে আইস ফাইস দিয়ে বা বরফ ফরফ দিয়ে। এখন এখান থেকে মোটামুটি নৌকো ছেড়ে 2.5 ঘন্টা 3 ঘন্টা জার্নি করবেন, তারপরে ওখানে গিয়ে কোনো মাছের আড়তে গিয়ে বিক্রি করবেন। এটা হবে? ঠিক আছে, ধন্যবাদ দাদা। এই তো দেখো, এটা একটু বড় হবে। হ্যাঁ দেখ, রোজন করে দেখছি সব। আর কে নেবে? কি ওয়েট আছে আপনাদের কাছে? ওয়েট করে নেবো এখানে 200 দাম প্রচুর। ও সরি সরি, এখানে এলে কি মাছ বলেন এটাকে? কেলে মাগুর, কেদে মাগুর। আচ্ছা এখানে এই যে মাগুর দেখতে পাচ্ছ, এই মাগুরকে বলছে কেদে মাগুর। বেশ একবারে গা হাত পা কেমন স্লিপার করছে। 200 টাকা কেজি এখানে বিক্রি হচ্ছে, দাদারা বিক্রি করছেন। বেশ ওপরে কয়েকজন দাদা আছেন, আর ওনারা নিচ্ছেন আর কি এই মাছগুলো। তো এই মাছের নাম হচ্ছে কেদে মাগুর। তো এখানে অনেকগুলো নৌকো আছে দেখতে পাচ্ছি লাইন দিয়ে, বেশ 6-7টা এপারে আছে, ইভেন ওপারেও আছে আরও 6-7টা। এতক্ষণ পেছনে ওই নৌকোতে ছিলাম, ওই দাদারা মাছ তুলছেন আর কি, মাছ প্রসেস করছে বাজারে নিয়ে যাওয়ার জন্য। আর এখন উল্টো দিকে দেখতে পাচ্ছ এখানে বেশ লাইন দিয়ে কিন্তু বেশ অনেকগুলো নৌকো দাঁড়িয়ে আছে। এনারা সবাই মাছ ধরতে গিয়েছিলেন। বলছি এই কি মাছ ধরতে গিয়েছিল নাকি? হ্যাঁ কোথায় গেছিলে? ও আচ্ছা, আমি ওকে জিজ্ঞাসা করলাম পাশে দেখতে পাচ্ছ ওটা পুচকিকে, যে তুমি মাছ ধরতে গেছিলে? বলছে না আমি মাছ ধরতে যাইনি, আমি মামা বাড়ি গেছিলাম। তো মামা বাড়ি কোথায়? স্লিপ করে নাকি এগুলো? ওরে বাবারে, তো ও নামে কি করে? আচ্ছা ওর বাবা নামই দেবে। হ্যাঁ ও আপনি দাদু? আচ্ছা আচ্ছা, তুমি কোথায় গেছিলে? বলো কোথায় গেছিলে? মামা বাড়ি? একটু আগেই তো বললে ভালো, হঠাৎ করে লজ্জা পেলে কেন, ভয় পেলে কেন? হ্যাঁ চলো তুমি নামো, তোমাকে নামাই, আসো আসো। তোমার নাম কি? দাঁড়াও এখন। হ্যাঁ কি বললে? আচ্ছা চলো, ওরে বাবা এখানে আস্তে আস্তে চলো, স্লিপ না করে। আচ্ছা আচ্ছা, ও মামা বাড়ি গেছিলো হঠাৎ করে, ক্যামেরা অফ ক্যামেরাতে আমার সাথে খুব ভালোভাবে কথা বললাম, জিজ্ঞাসা করলাম কোথায় গেছিলে, মানে তো বেশ মানে কি বলে, মানে খই ফোটে যেমন সেইভাবে কথা বললো। যেই আমি ক্যামেরাটা অন করলাম তখন একবারে চুপ করে গেল। মামা বাড়ি কত তোমার? মামা বাড়ি
তোমার মা বাড়ি কত দূর জানো? স্কুলে যাও তুমি? স্কুলে যাও না? আচ্ছা আচ্ছা। তো হঠাৎ করে গরম ছিল, মানে রোদ ছিল, ইভেন রোদ এখনও আছে, আর বৃষ্টি আরম্ভ হয়ে গেল। তো স্বপ্না বাড়ি চলে যাচ্ছে। স্বপ্না এরকম একটা লজেন্স খাবে তুমি। তোমার নাম এবার কথা বলবে? লজেন্স দিলাম, এই যে লজেন্সটা দিলাম, কথা বলবে? বাড়ি গেছিল বলো, কোন মামার বাড়ি গেছিলে তুমি? নাড়ু মামা। আচ্ছা, ছোট না বড় নাড়ু মামা? আচ্ছা, ছোট বড় সব আছে, ও যায় না। ওর বয়স কত হলো? বয়স 4.5 বছর। হ্যাঁ, 4.5 বছর। 4.5 বছর। স্কুলে ভর্তি করাবেন? এখন টিউশনই। আচ্ছা, টিউশনে পড়াচ্ছে। তো ঠিক আছে, অনেক ধন্যবাদ। তো হঠাৎ করে বৃষ্টি আরম্ভ হয়ে গেল, জানি না এখানে কোথায় দাঁড়াবো। সুন্দরবনের অঞ্চলের অন্যান্য ঘাটে কিন্তু প্রতীক্ষালয় থাকে জেটি ঘাটের আশেপাশে, মানে ছাউনি করা, বাট এখানে কোনো ছাউনি টাউনি ওইভাবে নেই, এখানে ভিজতে হবে আর কি। তো ঘাট থেকে বেরোনোর যে রাস্তা, সেই রাস্তা কিন্তু খুব সুন্দর। এরকমই ঘাট থেকে বেরোলাম, আর বেরিয়ে আবার বাস স্ট্যান্ডে চলে এসেছি। আর পেছনে দেখতে পাচ্ছ যে বাস দাঁড়িয়ে আছে। আর খিদে পাচ্ছে, এখন 9:30 বাজে। পাশে একটা ছোট্ট দোকান দেখতে পাচ্ছি। আমি এখান থেকে যখন গেছিলাম তখন দেখেছিলাম, ভেবেছিলাম এটা মুদি দোকান, বাট এটা মুদির সাথে সাথে চা সব কিছুই পাওয়া যায় আর কি। পাড়ার দিকে এই ধরনের হয়, সব কিছু মিলিয়ে আর কি দোকান হয়। তো দোকানটা এরকমই ছোটোখাটো দেখতে পাচ্ছ, ওপরে অ্যাসবেস্টস দেওয়া। রাস্তা থেকে কিন্তু অনেকটা নিচে, বেশ ভালো লাগছে। ভাবলাম এখানে একটু ঘুগনি মুড়ি পাওয়া যাচ্ছে, ভাবলাম এখানে একটু ঘুগনি মুড়ি খাই, কেন কি খুব খিদে পেয়েছে। তো দোকানটা দেখো ঠিক এমনই। তো দাদার দোকানে মোটামুটি এটা মুদি দোকান কাম ঘুগনি চায়ের দোকান সব এই দোকানে দেখতে পাচ্ছ। মানে মুদি দোকানে, আচ্ছা মুদি দোকান না ওইভাবে, আলু পাওয়া যাচ্ছে, ডিম পাওয়া যাচ্ছে, আলু পেঁয়াজ রসুন এই ধরনের আদা টাদা পাওয়া যাচ্ছে। তার সাথে সাথে এখানে চা, ঘুগনি মুড়ি, বিস্কিট, বিভিন্ন ধরনের জিনিস আর কি এখানে রাখছেন দাদা। আর দাদার দোকানটা বেশ খুব সুন্দর, নদীর পাশেই হচ্ছে এরকম নদী দেখতে পাচ্ছ। আর ঠিক তার পাশেই এরকম একটা বসার জায়গা আছে, বসে খাওয়ার জায়গা আছে, খুব সুন্দর লাগছে। কিন্তু আমি এতক্ষণ যে ঘাটে ছিলাম, গঙ্গার ঘাট, সেটা হচ্ছে কিশোরী মোহনপুরের মধ্যে পড়ে। আমি আবার ব্যাকে চলে এলাম, বেশ অনেকটাই, মোটামুটি ওখান থেকে 7 থেকে 8 কিলোমিটার পেছনে এলাম। এই মোড়ের নাম হচ্ছে ভুবনেশ্বরী নকুলের মোড়। তো এখান থেকে আমি যাব আমার বাঁদিকে যে রাস্তা বেরিয়ে যাচ্ছে বা ঢুকে যাচ্ছে দেখতে পাচ্ছ, পাড়া হয়ে বা গ্রামের মধ্যে দিয়ে এই সোজা গেলে কিন্তু পেছনের নদী, ওই যে নদী ঘাটে এতক্ষণ ছিলাম, ওই নদী ঘুরে ঘুরে এদিকে এসছে। তো এখান থেকে আমি যদি কিছুটা হেঁটে যাই 5-7 মিনিট, তারপরে আমি গিয়ে পৌঁছাবো ওই নদীর পাশে। ওই নদী বাঁধের পাশে যে সমস্ত মানুষ বসবাস করছেন, সেই সমস্ত মানুষজনের সাথে কথা বলবো, তাদের জীবন সংগ্রামের সম্পর্কে জানবো, আমি নিজে জানবো এবং তোমাদেরকেও জানাবো। যখন বাসে করে সকালে যাই তখন আমি বিভিন্ন সবজি দেখছিলাম এখানে, মানে শুধু এখানে না, শুধু যে এই মোড়ে দেখেছি এমনটা না। জয়নগর থেকে কিছুটা আসার পরে জামতলা বলে একটি জায়গা আছে, সেই জামতলা মোড়ের পর থেকে এই রোডের বাঁ দিক বরাবর বা ডান দিক বরাবর আমি অনেক মোড়ে মোড়ে দেখেছি এই ধরনের সবজি দেখেছি আর কি, ঝাঁকাতে বা ঝুড়িতে। এটাই বুঝতে পারছি যে এখানে পাইকারি বিক্রি হচ্ছে। তো এখানে বিভিন্ন সবজির কী দাম যাচ্ছে সেটাও একটু জেনে নিই দাদাদের সাথে কাছ থেকে বা কাকুদের কাছ থেকে। এখানে দেখতে পাচ্ছ বেশ লাউ দেখলাম, এদিকে অনেক চিচিঙ্গা দেখতে পাচ্ছি, বরবটি দেখতে পাচ্ছি, বেশ টাটকা টাটকা। সম্ভবত সকালেই বাগান থেকে চাষিরা তুলে নিয়ে এসছেন, এখানে এসে পাইকারি বিক্রি করছেন। তো এখানে অনেক কাকুদেরকে দাদাদেরকে দেখতে পাচ্ছি, প্রচুর পরিমাণে সবজি। এই সবজি তো আজকেরই তোলা না সব? হ্যাঁ। আমি যখন যাই সকালে তখন আমি বাসে জানলা দিয়ে দেখছিলাম এই রোডের দুধারেই মোটামুটি বিভিন্ন মোড়ে মোড়ে এরকম ঝাঁকা বা ঝুড়িতে দেখছি। এগুলো কি সব চাষিরা এসে আপনাদের কাছে বিক্রি করেছে? আপনারা কি চাষি না এই পাইকার? আমরা পাইকার। পাইকার, আচ্ছা আচ্ছা। তো এখন সব না হয়ে গেছে। আপনারা এই মাল নিয়ে কোথায় নিয়ে যান, পৌঁছান? কলকাতা। কলকাতা কোথায়? কোথায়? শেওড়াফুলিতে নিয়ে যান। কেন শেওড়াফুলি থেকে কোলে মার্কেট কি দাম? কোলে মার্কেটও যায়, মানে এই মালটা শেওড়াফুলিতে যায়। এখানে কি মাল ভাগ করা থাকে? কিছু মাল শেওড়াফুলি, মানে এখানে একটা জায়গার মাল হয়, আর এক জায়গায় শিয়ালদার মাল হয়, আর একটা জায়গায় কবরডাঁড়ার মাল হয়, আর একটা জায়গায় আমতলার মাল হয়। মানে ঘাট একই পাড়ি করছি, মানে ঘাট আলাদা আলাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি কি এখানকার মানে এই আড়তের মালিক কে? আপনিই মালিক? আচ্ছা আচ্ছা।
তো এই যে মালিক, হ্যাঁ আমাদের ম্যানেজার। আচ্ছা ম্যানেজার, আচ্ছা আচ্ছা, যাই হোক এখানে মানে আড়তদার যিনি, তিনি কে মেন মাথা? আচ্ছা মেন মাথা হচ্ছে ওদিকে বসে আছে, আর আপনারাই হচ্ছে কালেকশন, ওয়েট ফোয়েট করা, বাঁধাবুদি। আচ্ছা আচ্ছা, এই এতগুলো মাল যাবে কিসে? ও গাড়ি আছে, লরিতে যেতে হবে তো এতগুলো মাল যেতে গেলে। তো এখন এই ঢ্যাঁড়স দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে, এইখানে ঢ্যাঁড়স, এখানে ঢ্যাঁড়স, মোটামুটি ম্যাক্সিমাম ঢ্যাঁড়স দেখতে পাচ্ছি। তো পাইকারি রেট কি যাচ্ছে ঢ্যাঁড়সের? আজকে রেট 10 টাকা। 10 টাকা কেজি পাইকারি রেট? কালকে ছিল 16 টাকা, গতকালকে 16 টাকা ছিল। আজকের বাজার খারাপ, রবিবারের সোমবারের বাজার না কালকে। আচ্ছা আচ্ছা, তো এখন বুঝতে পারছো ঢ্যাঁড়স পাইকারি রেট যাচ্ছে 10 টাকা প্রতি কেজি, আর খুচরো মার্কেটে মোটামুটি 25-30 ওরকমই যাচ্ছে। আর এখানে উচ্ছে বেশি দেখছি না, এখানে আছে অল্প একটু। উচ্ছে কানে শেষ হয়ে গেছে। এবার ইভেন ওখানেও কিছু দেখতে পাচ্ছি। উচ্ছে কত করে যাচ্ছে পাইকারি? 20 টাকা কেজি। হ্যাঁ, এর খুচরো কত যাবে মার্কেটে? এখন কলকাতায় আজকের বিক্রিও যে মানে এই উচ্ছেটা খারাপ হয়ে গেছে, মানে অনেক দিন উঠছে না, খারাপ, এই জন্য দাম কম। আচ্ছা আচ্ছা, খারাপ হয়ে গেছে মানে কি? লাল হয়ে গেছে, লাল লাল। না এখানে তো দেখতে পাচ্ছি ভালোই আছে। আচ্ছা, এগুলো খারাপ বলছেন? খারাপ বলতে ছোট হয়ে গেছে, কালার ছুটে গেছে। আচ্ছা আচ্ছা, এগুলো যেহেতু একেবারে ছোট, অল্প মানে ছোট ছোট সাইজের, যার জন্য বলছে দাম কম। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। চাষিরা কখন আসে এখানে? মোটামুটি 8টার পর থেকে 10টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তো এখন তো 10টাই বাজে মনে হয়। ও এখন 11:15 বাজে। আচ্ছা, এখানে মোটামুটি 8টা থেকে 10টার মধ্যে আর কি এই পাড়া বা এখানকার যে গ্রাম আছে সেখানকার যে সমস্ত মানে চাষিরা আছেন, তারা তাদের বাগান থেকে কিন্তু টাটকা টাটকা সবজি, যেমন এখানে দেখতে পাচ্ছি ঢ্যাঁড়স আছে, উচ্ছে আছে, সামনে লাউ আছে, তো তারা কিন্তু তাদের বাগান থেকে টাটকা সবজি তুলে এই দাদাদের, এই কাকুদের কাছে এসে বিক্রি করেন, আর এনারা এখান থেকে পাইকারি কেনেন। এখান থেকে বিভিন্ন কলকাতার বিভিন্ন মার্কেটে যায়। বিশেষ করে আমি এখন যেই আড়তে দাঁড়িয়ে কথা বলছি, বা এখানকার যে কাকু, এখানকার মালিক, উনি এই মালগুলো নিয়ে যাবেন শেওড়াফুলি। আর এখান থেকেও কিন্তু অনেকে নিয়ে যায় শিয়ালদা কোলে মার্কেট, আবার বলছে কবরডাঙ্গা, মানে বেহালার ওদিকে যে কবরডাঙ্গা আছে 3A বাস স্ট্যান্ডের আশেপাশে, সেখানেও যায় এখানকার সবজি। তো অনেকটা দূর, মানে ক্যারিং, মানে ট্রান্সপোর্টেশন চার্জ তো অনেক টাকা লেগে যায়। 4000 টাকা গাড়ি, 4000 টাকা গাড়ি ভাড়া। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি 4000 টাকা গাড়ি ভাড়া, মানে এই 10 টাকায় যে মালটা কিনছে তার দাম তো এনারা অ্যাটলিস্ট 15 টাকা খুব কম করে হলে তো হবে। 5 টাকা খরচ আছে, 5 টাকা খরচ আছে, তারপরে আপনাদের প্রফিট করতে হবে। এখান থেকে ট্রান্সপোর্টেশন চার্জ যা আছে সেটা তো লাগবেই, তারপরে এতগুলো মানুষ কাজ করছেন, তাদের একটা মজুরি আছে, প্লাস যেই মার্কেটে গিয়ে বিক্রি করবেন এনারা, সেখানেও কিন্তু কমিশন লাগে। যেমন আমি কোলে মার্কেটের ব্যাপারটা জানি, কোলে মার্কেটে পার ঝাঁকাতে, না না ওখানে পার ঝাঁকাতে টাকা নেয় একটা, আমি জানি, আমি গেছিলাম, কত টাকা নেয় আমি জানি না, বাট নেয়। একটা বোঝা ঢোকাতে শিয়ালদা 400 টাকা খরচ হয়। 400 টাকা খরচা করে না? আর আচ্ছা মুটে মাটার করে 400 টাকা খরচ। ঠিক আছে, অনেক ধন্যবাদ। এখানে দেখতে পাচ্ছি একবারে টাটকা টাটকা একবারে ঢ্যাঁড়স। আচ্ছা, এই ঢ্যাঁড়স কি কচি না বুড়ো হয়ে গেছে? না না, এগুলো কচি, এগুলো কচি। আচ্ছা, এত বড় মাল তারপরে কচি মনে হচ্ছে। আমি তো ভাবতাম যে বড় ঢ্যাঁড়স মানে, আচ্ছা আমি জানতাম যে বড় ঢ্যাঁড়স মানে বুড়ো হয়ে গেছে, বাট এগুলো কিন্তু কচি আছে, এই সাইজগুলো অনেক বড় বড়। আচ্ছা আচ্ছা, বড় বেচা। তো এই দাদারা কিন্তু এখানে একবারে বাছাই করে নিচ্ছেন, অল্প অল্প করে ঢালছেন এখানে, তারপর এখান থেকে বাছাই করে বেশি বড় বা পেকে গেছে, কিছু হলুদ হয়ে গেছে দেখতে পাচ্ছ এখানে, সেগুলো কিন্তু এনারা এখান থেকে মেন ঝুড়ি থেকে আলাদা করে নিচ্ছেন। তো এইভাবে এনাদের কাজকর্ম চলছে। পাশে চায়ের দোকান আছে, বেশ লাইন দিয়ে কয়েকটা দেখতে পাচ্ছি, একটা আছে, ওদিকে একটা দেখতে পাচ্ছি। তো এখানে দাদারা এসছেন, কাকুরা এসছেন, চাটা খাচ্ছেন, স্থানীয় দাদা কাকারা চাটা খাচ্ছেন। ঠিক আছে, আমার ধন্যবাদ দাদা। চ্যানেলের নাম উইথ উত্তম। উইথ উত্তম, আমার নাম উত্তম, ওনাকে উইথ লাগাতে হবে। আর এখানে একদম টাটকা বটবটি, এই বটবটি দেখে মনে হচ্ছে কাঁচা খেয়ে নি, একবারে টাটকা টাটকা বটবটি। একবারে দেখতে পাচ্ছ টাটকা টাটকা বটবটি। বটবটি এখন কত করে যাচ্ছে জানেন? টাটকা খারাপ কেন? আপনি কি আপনি চাষি নাকি নিয়ে এলেন? আচ্ছা আচ্ছা, এই দাদা বটবটি নিয়ে এলেন, কত করে দাম পেলেন? 30 টাকা করে বলতে। 30 টাকা কেজি? আচ্ছা আচ্ছা, 30 টাকা কেজি, মানে দোকানে খুচরো মানে বাজারে, খুচরো বাজারে তো খুব কম করে 40-50 টাকার নিচে পাবো না মনে হয়। 50 টাকার নিচে পাবো না। তো বটবটি এখন এই দাদা বিক্রি করলেন, দাদার গাছ আছে। আপনি কতটা বিক্রি করলেন?
আজ 15 কিলো হয়েছে। 15 কেজি। আচ্ছা, আপনি কতটা চাষ করেছেন? চাষ করে 300 দানা দেওয়া হয়েছে। তো যাই হোক, দাদা 15 কেজি বরবটি নিয়ে এসছেন, 30 টাকা করে দাম পেয়েছেন। 300 দানা বসে যদি এই ফল হয় তাহলে ক পয়সা হয়? আপনিও কি কিছু নিয়ে এসছিলেন এখানে? না, আমি আজকে নিয়ে আসছি। আপনি কি গাছ লাগিয়েছেন? আমাদের ঢাঁড়স, উচ্ছে, বরবটি এইগুলো সব লাগানো। সবই আছে, আজকে আনেননি? আজকের হয়নি? সপ্তাহে কদিন করে তোলেন? ওই তো দুদিন একদিন ছাড়া ছাড়া? আর ঢাঁড়স পাট দিতে প্রত্যেক দিন। আচ্ছা, ঢ্যাঁড়স হচ্ছে প্রত্যেক দিন তুলতে হয় গাছ থেকে, আর বটবটি বা উচ্ছে অন্যান্য একদিন ছাড়া। সেটা একদিন ছাড়া ছাড়া। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদেরকে। তো এই দাদা ঠিক পাশেই হচ্ছে খুচরো বিক্রি করছে সবজি। তো দাদা আবার কলকাতা থেকে কিনে নিয়ে আসেন সবজি, কিছু আছে বা আশেপাশের থেকে কেনেন। তো আমি ভাবো এখানকার কিছু সবজি যাচ্ছে কলকাতায়, শিয়ালদায় চলে যাচ্ছে, আবার ওই সবজি আবার ঘুরে আবার লোকালে চলে আসছে। তো এই যে যাওয়া আসা খরচা যদি না হতো তাহলে দামটা আরও অনেক কমে যেত না? কম তো অবশ্যই। আচ্ছা আচ্ছা। কলকাতার সবজির দাম অনেক বেশি যেগুলো আসে, হ্যাঁ, এর ফলে বেচাকেনা খুব একটা নেই। মানে গ্রামের লোক কিনে খাচ্ছে না? না, আচ্ছা, লোকাল সবজির দাম কম, লোকাল সবজির লোক খাচ্ছে। এখানে 10 টাকা 8 টাকা কিলো ভেন্ডি, ঝিঙে 15 টাকা কিলো। মানে যেটা কম দামের সেটা কিনে খাচ্ছেন, দামি জিনিস খুব রেয়ার লোকজন কিনে খাচ্ছেন। ঠিক আছে, ধন্যবাদ দাদা। তো পেছনের নকুলের মোড় থেকে আমি পাড়ার ভেতরে ঢুকে গেলাম। আর রাস্তা দেখতে পাচ্ছ, এখানে ইটের রাস্তা, আর প্রচুর হাওয়া হচ্ছে। জানি না আমার ভয়েস ঠিকঠাক আসছে কি না। পাশে একজনকে দেখতে পাচ্ছি জাল ফেলছেন। আপনি জাল ফেলছেন? জাল ফেলতে পারেন? এটা অসুবিধা আছে দেখলে? তো এখানে এক দিদিকে দেখছি জাল ফেলছে, তো আমি একবার ট্রাই করেছিলাম এরকম জাল ফেলা। এই বা খুব সুন্দর করে গোল, মানে গোল হয়ে পড়লো, কিন্তু আমি একবার ট্রাই করেছিলাম, একবার সোজা চলে গেছে লম্বালম্বি করে। বাট দিদি কিন্তু বেশ গোল করে ফেললেন। তো দেখি দিদির জালে কোনো কিছু ওঠে কি না। এর মধ্যে আপনারা কি মাছ ফেলেছেন? হ্যাঁ হ্যাঁ, কি মাছ ফেলেছেন? ওই রূপচাঁদা আছে, তেলাপিয়া আছে। আচ্ছা, রূপচাঁদা নদীর মাছ না? না না না। আচ্ছা, লালচে লালচে দেখতে হয় যেটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। জালে তেমন পড়ে না, কেন কাঁদি খুলে গেছে না। ও আচ্ছা আচ্ছা, মানে ওয়েট কমে গেছে। ওটা ছোট মাছ বলে, ওটা কি মাছ? ওই ও পালিয়ে গেল। আচ্ছা, ওটা ছেড়েছিলেন? হ্যাঁ। যাক, একটা ছোট্ট পোনা উঠেছিল, সে আবার পালিয়ে গেছে। আর বাদ বাকি পুরো জাল কিন্তু পুরো ফাঁকা। এমনি বড় মাছ কিছু নেই? বড় মাছ কিছু নেই? পড়ে না, মানে জালের কাঁটি সব খুলে নষ্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে দিদি বলছে যে জালের যে কাঁটি, লোহার যে কাঁটিগুলো থাকে, সেই কাঁটিগুলো খুলে গেছে, মানে জালের ওয়েটটা হালকা হয়ে গেছে। জালটা ফেলার পরে ওয়েট কাঁটিগুলো যদি থাকতো তাহলে কিন্তু জালটার সাথে সাথে নিচে চলে যেত। আর যেহেতু হালকা হয়ে গেছে তার জন্য জালটা নিচে যেতে যেতে মাছ তলা দিয়ে বেরিয়ে যাচ্ছে। দিদির বক্তব্য আর কি ওটাই। তো দেখি আরেকবার ফেললেন, তো কোনো মাছ উঠে কিনা। ছিঁড়েও তো গেছে মনে হয় জাল, নাকি? জাল ছিঁড়ে গেছে, পড়ে না ওই জন্য। আচ্ছা আচ্ছা। ওই দরকার ফেলে এই পালিয়ে যাচ্ছে কেন? ওই আচ্ছা, ফুটো হয়ে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দিদির জাল কাঁটি কমে গেছে, জাল ফুটো হয়ে গেছে। তো আপনারা রিপেয়ার করতে পারেন না আপনি বা দাদারা কেউ? আচ্ছা আচ্ছা, জাল ছিঁড়ে গেছে যার জন্য মাছ উঠছে না। যদিও দু একটা ছোটোখাটো উঠছে, সে আবার গলে পড়ে যাচ্ছে। তো যাই হোক, ওয়েদারটা দেখো, একটু আগে রোদ ছিল, আবার মেঘলা টাইপের হয়ে গেল। আমার মাথার উপরে দেখতে পাচ্ছ আকাশ, আর সাদা যে তুলোর মতো যে অংশটা তার তলায় ঢুকে গেছে আমাদের সূর্যি মামা, যার জন্য এখন বেশ অন্ধকার টাইপের হয়ে গেছে। আর এদিকে গ্রামের রাস্তার পাশে এরকমই ধান গাছ। এই বেশ গোছাগুলো বেশ ভালো হয়েছে মনে হচ্ছে না? এবারে দেখে মনে হচ্ছে কি ফলন ভালো হবে? এখনো বলা যাচ্ছে না। কেন? গাছের যে গোছ আর কি, সেগুলো তো মোটামুটি ভালো দেখা যাচ্ছে। হ্যাঁ। এরপর আরো ঝড়ঝাপটা অনেক বাকি। আরো কি ঝড় যাবো? এখন তো ঝড় বা বৃষ্টি হওয়ার যা তো হয়ে গেল, আর হবে বলে তো মনে হয় না। অনেক বাকি, আশ্বিন মাস যাক, তারপরে বোঝা যাবে। আচ্ছা আচ্ছা, দাদা বলছে যে এখন এই গাছ দেখে কোনো লাভ নেই, আরও মাসখানেক না যাওয়া পর্যন্ত, মানে এর মাসখানেকের মধ্যে আরও ঝড়ঝাপটা আসতে পারে বা হতে পারে। আর এই যে যেটা বলছিলাম ঢ্যাঁড়স গাছ, এই যে দেখতে পাচ্ছ, এপারে একটা ধান জমি, এপারেও ধান জমি, তার মাঝে যে আলা আর কি, বা এটাকে পাড় বলে অনেকে, এই পাড়ের মধ্যে দেখো কীভাবে ঢ্যাঁড়স গাছ লাগিয়েছে, বেশ খুব সুন্দর করে লাইন দিয়ে একদম এ মাথা থেকে ও মাথা পর্যন্ত। আপনিও আপনার এই ঢ্যাঁড়স গাছ এইভাবেই লাগিয়েছেন? এই দাদাও আর কি ওনার যে ঢ্যাঁড়স গাছ পারে এইভাবেই লাগিয়েছে। আচ্ছা আচ্ছা। আর পাড়ার ভেতরে যে রাস্তা দেখতে পাচ্ছ, চারদিকে শুধু গাছগাছালি ভর্তি, বিভিন্ন ধরনের গাছ, সবুজ সবুজ, সবুজের সমারোহ,
দেখতে দেখতে কিন্তু বেশ চোখ জুড়িয়ে যায়, এমন একটা প্রকৃতি, এরকম একটা প্রকৃতি দেখলে বেশ চোখ জুড়িয়ে যায়, যেটা এই মুহূর্তে আমার হচ্ছে। কেমন লাগে আপনাদের এরকম একটা পরিস্থিতির মধ্যে থাকতে? আমরা তো প্রতিদিন দেখছি, আমাদের তো ভালো লাগে। ভালো লাগছে না লাগছে না? ভালো তো অবশ্যই লাগে। ভালো লাগছে না? আচ্ছা আচ্ছা। আমরা অন্য কোথাও গেলে থাকতে পারি না। অন্য কোথাও গেলে থাকা যায় না? না, বেশি 2-1 দিন জোর থাকা যায়, তারপরে আর থাকতে ইচ্ছা না থাকে। আচ্ছা আচ্ছা। এনারা বলছেন, দাদা বলছে যে যদি কখনো বাইরে টাইরে যায় অন্যের বাড়িতে মানে ঘোরার জন্য, সেক্ষেত্রে সেখানে গিয়ে থাকতে পারে না। তার কারণ হচ্ছে, আমি এর আগে কয়েকজনকে জিজ্ঞাসা করেছিলাম, বলছে এখানে খোলামেলা, সব কিছুই খোলামেলা। আর যদি কলকাতা শহরের দিকে কোথাও যায়, একটুখানি রুম ঘরের মধ্যে হাঁটাচড়া নড়াচড়া, মানে এদিক থেকে পথ ঘোরাতে গেলে ওদিকে লেগে যাবে, একটা বিরক্তিকর ব্যাপার, তাই তো? তো ওনারা থেকে এরকম একটা খোলা পরিবেশের মধ্যে থেকে অভ্যস্ত। দেখতে পাচ্ছ, ওয়াও। আর এর তলা দিয়ে যখন যাচ্ছি, যতই রোদ হোক না কেন, এই যে ছাওয়া, যে হাওয়াটা হচ্ছে, সেটা বেশ মন প্রাণ দুটোই জুড়িয়ে যাচ্ছে। এখানে ছাগলকে খেতে দিয়েছে। এই ছাগলকে দেখি আগে ঝুড়িতে খেতে দিত, এখন এতে খেতে যায়। এখন কি এগুলো বেশ কম দাম হয়ে গেছে নাকি? এই যে কি বলে এগুলোকে, বালতি না কি বলে? বালতি না, ডেকচি না কি বলে এগুলোকে? ডেকচি। আমি যত সুন্দরবনের বিভিন্ন জায়গায় গেছি, ম্যাক্সিমাম জায়গায় দেখি যেরকম ডেকচির মধ্যে খড় বা ঘাস দিয়ে দেয়, যাতে ছাগল বা গরু খায়। দিদা ভালো আছেন? আপনার বয়স কত হলো? শুনতে পাচ্ছেন আমার কথা? 75-76 হয়ে গেছে। আপনার লাঠি তো ভেঙে যাবে মনে হয়। কত লাঠি আসতে, কত ফেলে ছেলে। আচ্ছা, আপনার 80 হয়ে গেছে? 75-80 ওরকমই। যাই হোক, ওনার বয়স ওনার এক্স্যাক্ট মনে নেই, যেহেতু আগেকার মানুষ, ওনার জন্মসাল সেটা ওনার মনে নেই। আগেকার মানুষদের। আপনার ছেলে মেয়ে কজন দিদা? ছেলে মেয়ে নিয়ে কতজন? এখনকার বাজারে বলতে লজ্জা করে, ঘর যাও। 6জন, 3টে ছেলে 3টে মেয়ে। এটা তো কমই হলো। আপনি যদি আমার এখন একটা বেশি দেয়নি, কম হলো। না না, আমি বলছি আমার যে বাবা, আমার যে পিসি, কতজন জানেন? 9 জন। মানে আমার ঠাকুমার 9 জন ছেলে মেয়ে, বাবারা 5 ভাই আর বোনেরা 4 জন, মানে 9 জন। আচ্ছা, এই দাদার বাবা কাকারা আর কি কত? 8 জন। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নদিয়া ডিস্ট্রিক্টে। দাদার বাড়ি হচ্ছে নদিয়াতে। ওই দাদার কাকু জেঠু পিসিরা মিলে 8 জন, আমার 9 জন, আর দিদার হচ্ছে 6 জন। দিদা 6 জন বলতে লজ্জা পাচ্ছে যে এখনকার দিনে 1 জন থেকে 2 জন, ম্যাক্সিমাম 3 জন হয়। 6 জন, সেটা বলতে লজ্জা পাচ্ছিল। যাই হোক, দিদা এখন কোথায় যাচ্ছেন এই রোদের মধ্যে? এই রোদের মধ্যে যাচ্ছেন কোথায়? আমি ঠাকুর ঘরে পূজা দেবই। আজকে মেয়েটা দেরি হয়ে গেল, ওই একটা বাচ্চা হয়েছে না। আচ্ছা। আর দেরি হয়ে গেল, নাপিটা আসতে দেরি হয়েছে, নখ কাটতে হবে, নাপিটা আসতে। ও আচ্ছা, আপনার বাড়ি এটা নাকি? আপনার বাড়ির সামনে তো প্রচুর গাছগাছালি, বাগান দেখতে পাচ্ছি। বাড়ি আমার বাড়ি যাদবপুর, চেনেন? যাদবপুর চিনি। যাদবপুর, হ্যাঁ যাদবপুর। ছেলেরা থাকে। আচ্ছা, ছেলে এখানে কেউ থাকে? কজন ছেলে? বড় ছেলে থাকে। উনি একাই থাকেন? হ্যাঁ হ্যাঁ, এখানে আমাদের চাষ বাড়ি, আমাদের মাতুরে বাড়ি, ড্যামনে মাতুর। মাতুর বলতে? মাতুর মার ঘর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাতুর বলতে আপনার মামার বাপের, আপনার বাপের বাড়ি, শ্বশুর বাড়ি ওখানে। ও ডায়মন্ডের বাড়ি। তো এখানে কত বছর আগে এসেছেন? হ্যাঁ, এখানে তখন বাচ্চা কাচ্চা হয় তখন। আচ্ছা, যখন বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পর? বিয়ের 5 বছর পর। মানে তখন বাচ্চা হয়নি বলছে? আচ্ছা আচ্ছা, বিয়ে 5 বছর পর, মানে সে তো প্রায় 60 বছর হয়ে গেছে, 50-60 বছর উপরে। আমার বয়স? না না, বয়স 76। না না, আপনি যে এখানে এসেছেন সে তো 50 বছর উপরে হয়ে গেছে। তারপর এখন থাকতাম না, এসে আমার শ্বশুর দেখিয়ে নিয়ে গিয়েছে লাটে কেমন আছে বলে, আমার শ্বশুর দেখাতে নিয়ে এসেছিল। আচ্ছা, তখন এগুলো জলময়, জল শুধু জঙ্গল। আচ্ছা, এখানে তখন জঙ্গল ছিল। আমি বলি, ও বাবা ঘরে যাবো চলো, আর ভালো লাগে না আমার এই জলা জঙ্গল দেখতে, আমার ভালো লাগে না, আমি ঘরে যাবো। আচ্ছা আচ্ছা। ওনার যখন সবে মানে সদ্য বিয়ে হয়, ওনার যে শ্বশুর ছিলেন, উনি ওনার এই যে লাটের জমি, এই জায়গাগুলোকে লাট বলে, লাটের জমি ওনার শ্বশুরের ছিল আর কি। তখন ওনাকে নতুন বৌমাকে আর কি দেখাতে নিয়ে এসেছিলেন। তো উনি সেটা দেখে ভয়ে বলেছে, ও বাবা বাড়ি যাও। হ্যাঁ, দিনের বেলা শিয়াল ডাকতো। এখানে শিয়াল ডাকতো না? এখানে শিয়াল ডাকতো। জঙ্গল। আচ্ছা, সব জঙ্গল। তারপর তো রাস্তা হলো। বাবা কোথায় স্কুল, কোথায়? ঠিক আছে, ধন্যবাদ দিদা, ভালো থাকবেন। তো দিদার সাথে কথা বলছিলাম। দিদার বাড়ি হচ্ছে আমার পেছনে,
দিদার 6 জন ছেলে মেয়ে। আর বাঁদিকেই দেখতে পাচ্ছ দিদার বাড়ির ঠিক সামনে এরকমই একটা রাস্তা চলে গেছে। রাস্তার ঠিক পাশেই ডান দিকে বাগান আছে, ইভেন বাঁদিকেও বাগান আছে দেখতে পাচ্ছি। বাঁদিকে একটা ফুলের গাছ দেখতে পাচ্ছি, সাদা ফুলের গাছ, জবা ফুলের গাছ। আর তার পাশে এরকম একটা পুকুর ঘাট, মানে সিঁড়ি পোট করা আছে। আর কি বলে ইটের পোট আর কি, সিমেন্টের পোট বলে এগুলোকে গ্রামের দিকে। যাই হোক ঘাটটা এরকমই, এরকম একটা ছোট্ট পুকুর, বেশ বড় সড়ো না, একেবারে ছোটো না, মাঝারি গোছের পুকুর। তার পাশে এরকমই বাগান। এখানে ঢ্যাঁড়স গাছ দেখতে পাচ্ছ, বেশ আমার থেকে বেশ উঁচু উঁচু লম্বা লম্বা ঢ্যাঁড়স গাছ আছে, প্রচুর পরিমাণে ঢ্যাঁড়স ফুলে আছে। আর ছায়া, ভেতরটা বেশ ভালো লাগছে দেখতে। আর এখানে বেশ, এগুলো কি মন্দির নাকি? এইটা হচ্ছে আপনার শ্বশুর শাশুড়ির স্মৃতির উদ্দেশ্যে করেছেন আমার স্বামী, নাকি এখানে পোড়ানো হয়েছিল? এখানে নতুন করা হয়েছে সব, ওই শ্বশুর শাশুড়ির হৃৎপিণ্ডটা নিয়ে হ্যাঁ, আর দিয়ে মন্দির গাঁথা হয়েছে। আচ্ছা, সে পোড়ানো কোথায় হয়েছিল? পুড়িয়েছিলেন কোথায়? পুড়িয়েছে ওই একজনা পুড়িয়েছে এইখানে। আচ্ছা, মানে এই জমিতেই? আমার স্বামীর এই জায়গার মধ্যে পুড়িয়েছে। আচ্ছা, আগে সব তো দেশে, আমি দেশে ছিলাম না। আচ্ছা, ডায়মন্ড হারবারে, ডায়মন্ডে মাতুরে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। পুড়িয়েছে। আচ্ছা, মানে দাদু, মানে দিদার যিনি হাজবেন্ড ছিলেন, দাদু প্লাস আর কে? শ্বশুর শাশুড়ি? হ্যাঁ, শ্বশুর শাশুড়ি আর আপনার হাজবেন্ড। আচ্ছা, দাদুর প্লাস দাদুর বাবা মা, এই তিনজনের স্মৃতির উদ্দেশ্যে এখানে এগুলোকে কি বলে আপনাদের এখানে? মন্দির বলে। মন্দিরই বলে। এইভাবে তিনজনের স্মৃতির উদ্দেশ্যে বানিয়েছেন এখানে। এখানে কি ধূপ ধুনো সন্ধ্যা এরকম দেন? আগে দেওয়া হতো, আর এখন পাচ্ছি না। আচ্ছা, আপনিই দিতেন? আর বাড়ির বৌমারা দেয় না এখন? সব করে। আচ্ছা, আগে কোনো কেউ করে না বলছে। আগে যখন উনি পারতেন, উনি একটু বেশ গায়ে জোট্ট ছিল তখন উনি নিজে করতেন। বাট এখন বয়স হয়ে গেছে, এই বয়সে আর পারেন না, যার জন্য এখন দেয় না। আগে ধূপ ধুনো দেওয়া হতো এখানে। তো খুব সুন্দর লাগছে কিন্তু, বেশ ফুলের গাছ একদম পুরো ঢেকে আছে। হ্যাঁ হ্যাঁ। আর এইগুলো কি আপনাদেরই? সাদা ফুল আছে, অনেক রকম ফুল বলছি, এই যে জমিটা দেখতে পাচ্ছি, এই জমি কি আপনাদেরই? আমার বাবা আমার দিয়ে চা কষ্ট হবে বলে ডায়মন্ডে থেকে। আপনার বাবা মানে আপনার নিজের বাবা? আমার নিজের বাবা অফিসার ছিলেন। আচ্ছা, বেডা কদমতলা খাতা সারতেন। আচ্ছা, আর তারপর লাটে যে আর পোস্তমত বলে এখানে দিয়ে ফেললুম, কিছু অগাধ জঙ্গল। আমার বেই বললো যে আমাদের অনেক ধান চাল হয়, একটু কি অগাধ জঙ্গল, আমার মেয়ের কোথায় দিলাম। তারপর যখন এগুলো ধান চাষ হয়, তখন বলে এই জমিটা নেওয়া হোক। সেই কম দাম ছিল, 2 বিঘে জায়গা আমার আচ্ছা বাবা আমার দিয়ে গেছে। আচ্ছা, আপনার মেয়ের কষ্ট হবে বলে দেখো, আজকের থেকে কত বছর আগে, 60 বছর হয়ে গেছে দিদার বিয়ে হয়ে গেছে। ওনার বাবা ওনাকে ওনার মেয়ের কষ্ট হবে বলে ঠিক মেয়ের বাড়ির সামনে 2 বিঘা জমি কিনে মেয়ের নামে লিখে দিয়ে গেছেন। আচ্ছা আচ্ছা, ওই যেখানে টাকা দিয়ে গেছিল, হ্যাঁ, মানে রেজিস্ট্রি কিছু হয়নি? সাদা সিধে লোক ছিল, টাকা আমার স্বামীর কাছে দিয়েছিল। আচ্ছা, দিতে পারো বাবা, আমার মেয়েটার একটু কিনারা করে দিও, না জানে এরপর বৌজি হবে তখন ঝগড়াঝাটি হবে। ও বাবা, আমার মেয়ে কিনারা করতে টাকা কোটা নিয়ে জয়নগরে নিল, নিজের নামে করে জায়গা নিল। আচ্ছা, আমার স্বামী। আচ্ছা আচ্ছা, তারপর জায়গা করে নিয়ে তখন তার দখল। এখন তার যে স্বামী যে ওই কাণ্ডটা করে এলো, এবার আমার আর এই জায়গার উপরে কোনো দেখাবার কিচ্ছু নেই। বা ছেলেরা বউরা বকলেও কিচ্ছু বলতে না। যেহেতু স্বামীর নামে থাকলেও আপনারও অধিকার থাকবে, আপনার ছেলেদেরও অধিকার থাকবে, তাই সেটাই তো হয়। একজন আছে এখানটা, এখন 2 জন বাইরে সেখানটা। আচ্ছা, বুঝতে পেরেছি। একবারে নিজের নামে থাকলে যতটা অধিকার ফলানো যায় ততটা থাকে না, স্বামীর নামে থাকলে ততটা থাকে না। আর এটা নিয়ে আপনি একটু দুঃখ করছেন। যাই হোক, আর দুঃখ করে এত বছর তো কাটিয়ে ফেললেন, আর এখন আর দুঃখ করে লাভ নেই। এখন যতটুকু হেসে খেলে নাতিদের সাথে হেসে খেলে কাটিয়ে দিন। বলি বাবা, তুমি কে কুটুম নাকি? কাদের? মদনদের। না না, আমি কারণ কুটুম না, আমার এখানে কেউ নেই, আমি কাউকে চিনি না। আমি ওনার সাথে কথা বলতে বলতে যাচ্ছিলাম, যেমন আপনার সাথে কথা বলছি, তো ওনার সাথেও দেখা হয়েছিল, তাই কথা বলছিলাম। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আপনি এখন কি করছেন? স্নান টান করা হয়ে গেছে সকালে? হ্যাঁ, পূজা দিতে যাচ্ছি ঠাকুর। ও আচ্ছা, স্নান হয়ে গেছে, এবার পুজো দিতে যাচ্ছেন? সকালবেলা সূর্য ওঠার আগে ফুল তোলা হয়ে যায়,
পূজা দেওয়া হয়ে যায়। আচ্ছা। আজকের আমার একটা নাতনি এখানে এসেছিল, বড় ছেলের মেয়ে, আচ্ছা। আর তার একটা বাচ্চা হয়েছে, হাসপাতালে হয়েছে, পেট কেটে আজকাল হয়, হ্যাঁ। অপারেশন হয়েছে। তা সেই তার আসছে কি বলে খেউরি নাত, আচ্ছা আচ্ছা। খড়ি কার্য হচ্ছে, ওতে নাপিত আসতে দেরি হয়ে গেছে, হুম। তাই দেরি হয়ে গেল। এখন ঠাকুর ঘরে পুজো হ্যাঁ ঠিক আছে, পুজো দিয়ে দিন তাহলে তাড়াতাড়ি। তারপর আপনার কি বেশ ফুল গাছগুলো অনেক লাগিয়েছেন, বেশ ভালো লাগছে কিন্তু। কেন খুব ফুল গাছ, হ্যাঁ প্রচুর ফুল গাছ আছে এখানে। ফুল গাছ ঠিক আছে, অনেক ধন্যবাদ। আপনি কে? কি হয়েছে কি বললো? আপনাদের গরু? আপনার মা নাকি উনি? ও আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, উনি আপনার ওনার বৌমা আপনার, আর আপনি ছেলে? ছেলে বৌমা। আচ্ছা আচ্ছা, মানে ওনার গাড়ি আছে, দুটো ছেলে বেহালায় আছে কলকাতা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই ঠাকুর ঘরে পূজা, ঠাকুর ভক্তি, পূজা টুজা দেয়। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ অনেক। এই ভিডিওটি আমি এখানে শেষ করছি। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলো টাটা। আপনার বাড়ি এটা? হ্যাঁ হ্যাঁ। তো আপনার বাড়ি তো পুরো ওপেন, মানে রাস্তা দিয়ে তো পুরো সব দেখা যাচ্ছে ঘরের ভেতরে। আমার বাবার টলারে যায়। এখন কোথায়, বাড়িতে আছে না টলারে গেছে? টলারে আছে। তুমি কি একা নাকি তোমার ভাই বোন আছে? না, দিদির বিয়ে হয়ে গেছে, ভাই আছে আর মা। পেছনে দাদা দেখতে পাচ্ছ, এখানে জাল রিপেয়ার করছেন। উনি নদীতে মাছ ধরতে যান, ওনার নৌকো হচ্ছে এখানে। আর এদিকে যদি তোমরা দেখো, রাস্তা কিন্তু এরকম আস্তে করে ঘুরে গেছে বাঁদিকে, আবার ঘুরে গেছে ডান দিকে। আর খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। ও রে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে কান্দে রইয়া রইয়া। আপনি যাচ্ছেন আপনার জামাইয়ের বাড়ি, মেয়ের বাড়িতে নেমন্তন্ন বাড়ি আছে খালি গ্রামের, চেনা বামুনের পৈতে লাগে না, সেরকমই একটা ব্যাপার।